হ্যালো, ওয়েলকাম, স্বাগত সবাইকে। বাংলাদেশে নির্বাচন আর ঠিক ১ মাস পর। বাংলাদেশে এবারের নির্বাচন আগের সবগুলো নির্বাচনের থেকে একটা বিশেষ কারণে আলাদা। কারণ এবার জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে জুলাই চার্টারের ওপর হ্যাঁ বা না প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হলো দেশের সবচেয়ে বড় দল বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় এই গণভোটের বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে বা আদৌ দিচ্ছে কিনা, তারা কোন পক্ষ নেবে বা নিচ্ছে। এছাড়া এই জুলাই চার্টার বা সংস্কার প্রস্তাব যদি গণভোটে প্রত্যাখ্যাত হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তার কি প্রভাব পড়বে। নিউজি চ্যাটে আজকের আলোচনা এসব বিষয়ে। ঢাকায় রয়েছেন শাকিল আনোয়ার আর লন্ডনে আমি। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আর মনে করিয়ে দিচ্ছি আমাদের বক্তব্য, আলোচনা, বিশ্লেষণ আপনাদের ভালো লাগলে, পছন্দ হলে অবশ্যই আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শাকিল, তাহলে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাইছি, জুলাই চার্টার। দেখুন, জুলাই চার্টার কিন্তু এটা নিয়ে বেশ কিছু বিতর্ক, অনেক বিতর্ক হয়েছে বেশ কিছুদিন আগে পর্যন্ত। এই কয়েক সপ্তাহ ধরে হচ্ছে না, কিন্তু আবার শুরু হয়েছে কিন্তু। মানে নির্বাচন যত এগুচ্ছে তখন নির্বাচনের পাশাপাশি কিন্তু জুলাই চার্টারের কি ভবিষ্যৎ এটা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। এখন বিতর্ক চাইতে আলোচনা শুরু হয়েছে। এখন জুলাই চার্টার সম্পর্কে কথা বলতে গেলে হয়তো একটু মনে করিয়ে দেওয়া দরকার আমাদের দর্শকদের যে এটা আসলে কি? আপনি জানেন যে ডক্টর ইউনূসের সরকারের বড় একটা অগ্রাধিকার এই জুলাই চার্টার। ১ বছর ধরে এই সনদটি তারা তৈরি করেছেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে অনেক দফা কথাবার্তা বলে এটা তৈরি হয়েছে এবং মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশে ভবিষ্যতে কোনো সরকার যেন কর্তৃত্ববাদী আচরণ না করতে পারে। সরকারগুলো যেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, যেমন ধরুন পুলিশ বা বিচার বিভাগ বা অন্যান্য মানে ব্যুরোক্রেসি, এদেরকে নিজের ইচ্ছামতো ব্যবহার করে এ ভিন্ন মতকে যেন পায়ের নিচে না ফেলতে পারে। আর সে ব্যাপারে একটা আইনগতভাবে নিশ্চিত করা। এবং এইটা করতে গিয়ে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে। সেটাই আসলে জুলাই চার্টার নামে পরিচিত। এবং এইবার আপনি যেটা বলছিলেন যে ভিন্নধর্মী একটা ইলেকশন হচ্ছে এই জুলাই চার্টারের উপরে একটা গণভোট হচ্ছে। এখন প্রশ্ন যেটা দেখা দিয়েছে যে এই জুলাই চার্টারকে বিএনপি কতটা সমর্থন করে কি করে না? এই প্রশ্ন ওঠার কারণ হচ্ছে যে ১ম থেকেই কিন্তু বিএনপি এই পুরো বিষয়টাকে কিন্তু ঠিকমতো গ্রহণ করেনি। তাদের কথা ছিল যে সংস্কার হতে হবে, পরিবর্তন হতে হবে, সরকারকে অনেক অ্যাকাউন্টেবল হইতে হবে ভবিষ্যতে, যেন শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার যেরকম ছিল এরকম ঘটনা না ঘটতে পারে। সে ব্যাপারে তারা একমত। কিন্তু তাদের কথা হচ্ছে যে যেকোনো সংস্কার হতে হবে পার্লামেন্টে বসে। আগে নির্বাচনটা হোক, তারপর পার্লামেন্টে বসে দলগুলো কি সংস্কার করতে হবে সেটা একটা কনসেনসাস হবে, তারপরে সংস্কার হবে। কিন্তু এই সরকার এবং এই সরকারের সাথে যারা অন্যান্য কিছু দল, বিশেষ করে জামায়াতে ইসলামী এবং এনসিপি, যাদেরকে জুলাই আন্দোলনের একটা সিম্বল হিসেবে দেখা হয়, তারা কিন্তু বিএনপির এই কথায় বিশ্বাস করছিল না। তারা মনে করছেন না, আগে থেকেই এটা ঠিক করতে হবে। নির্বাচনের আগেই এটা ঠিক করতে হবে এবং পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করা যাবে না। তো এখন অনেক আপত্তি থাকা সত্ত্বেও বিএনপি শেষ পর্যন্ত রাজি হয়েছিল, আপনি জানেন। কারণ তারা চাইছিল যে এইটা নিয়ে বিতর্কে যেন নির্বাচনটা ভেস্তে না হুম। যায়। তো কিন্তু উৎসাহী কিন্তু তারা কখনো ছিল না এবং এখনো নয় আপনি বলতে পারেন। সে কারণেই কিন্তু এই যে বিতর্ক, কেন নয়? সেটা হচ্ছে তারেক রহমান। তিনি কিন্তু একবারও এই মানে জুলাই চার্টার নিয়ে কথা বলেননি, সরাসরি স্পষ্টভাবে কথা বলেননি। তার দল এটাকে সমর্থন করবে কি করবে না, ইত্যাদি, ইত্যাদি। এই নির্বাচনে কি করবে। এবং তিনি বরঞ্চ নভেম্বর মাসে আপনি জানেন যে তার একটি বক্তব্য নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, তখন সমালোচনা হয়েছিল। তিনি বলেছিলেন যে আলুর যারা চাষী তাদের দাম, মানে তারা যেন সঠিক দাম পায় সেটা মানে নির্ধারণ করা, সেটা নিশ্চিত করা অনেক বেশি আর্জেন্ট এখন এই রেফারেন্ডামের চাইতে, এই গণভোটের চাইতে। এটা নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছিল যে আসলে তাহলে কি বিএনপি এই জুলাই চার্টারের ব্যাপারে তাদের কোনো কমিটমেন্ট নেই? আপনি
মির্জা ফখরুল ইসলাম আলম মহাসচিব তিনি গতকালকে বলতে আমি সোমবারের কথা বলছি, তিনি তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওতে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকরা যথারীতি জিজ্ঞেস করেছেন যে, "আপনারা তো কোনো কথা বলছেন না এই জুলাই চার্টার নিয়ে। আপনারা এই সমর্থন করবেন কি করবেন না? আপনারা প্রচারণায় এটার পক্ষে কথা বলবেন কি বলবেন না?" মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে, "দেখেন এটা জনগণের ব্যাপার। জনগণ যদি মনে করে যেখানে হ্যাঁ ভোট দিতে চাইলে দিবে, না ভোট দিতে চাইলে দেবে না। এটার প্রচারণার দায়িত্ব বিএনপির নয়।" আমির খসরু মাহমুদ চৌধুরী আরেকজন বড় নেতা বিএনপির। তিনি রেগুলারলি বলেন, মানে এটার প্রশ্ন উঠলেই তিনি এটাকে একদম পাশ কাটিয়ে যান। মানে বলে যে এটা তো সংবিধানই নেই। তার মানে মানুষের মনে একটা, এবং তৃণমূল স্তরে এখনো ফরমাল ক্যাম্পেইন শুরু হয়নি, আপনি জানেন মানুষই, কিন্তু ইনফরমাল ক্যাম্পেইন তো অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। তার বিএনপির যারা নমিনেশন পেয়েছেন তারা তাদের এলাকায় ক্যাম্পেইন করছেন। ভেতরে বিভিন্ন ধরনের ইন্টারনাল কথাবার্তা হচ্ছে, বিভিন্ন আ রাস্তায় না হলেও কথাবার্তা ভেতরে হচ্ছে। সেখানে সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও ভাইরাল হচ্ছে যে তৃণমূল স্তরে বিএনপির নেতারা তারা মানুষজনকে বলছেন যে, "এই যদি তোমরা হ্যাঁ ভোট দাও তাহলে কিন্তু ৭১ আর থাকবে না। হ্যাঁ? সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রাহিম উঠে যাবে, যেটা বিএনপি এনেছিল।" এই ধরনের কথাবার্তা কিন্তু হচ্ছে। সুতরাং মানুষের মনে এক ধরনের সন্দেহ দেখা দিয়েছে। বিএনপি কি তাদের প্রচারণায় এই হ্যাঁ ভোটের পক্ষে এই রেফারেন্ডামে মানে প্রচারণা চালাবে কি চালাবে না? কিন্তু নাকি শাকিল তারা না ভোটের পক্ষে। কিন্তু শাকিল বিএনপি তো জুলাই চার্টারের সংস্কার প্রস্তাবে কাগজে কলমে রাজি হয়েছে। তারা তো সই সাবুদও করেছে। তাহলে তাদের দিক থেকে এই অনীহা কেন দেখা যাচ্ছে? দেখুন, আমি যেটা আপনাকে একটু আগেই বলছিলাম যে তারা, বিএনপি কিন্তু চাইছিল যে নির্বাচনটা যেন হয়ে যাক। নির্বাচন নিয়ে যেন কোনো অনিশ্চয়তা না থাকে। কারণ তারা বুঝতে পারছে যে তাদের যে একমাত্র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু এখন নির্বাচনী ল্যান্ডস্কেপে নাই। আওয়ামী লীগ নাই। সুতরাং এটা তাদের জন্য একটা লাইফ টাইম অপরচুনিটি। নির্বাচন একটা ঠিকঠাক মতো মোটামুটি হলে তারা মানে ক্ষমতায় যাবে। সুতরাং তারা চাচ্ছিল যে কোনো ধরনের বিতর্কে যেন নির্বাচনটা ভেস্তে না যায়। সুতরাং তারা মানে নিমরাজি হয়েও শেষ পর্যন্ত অনেক, মানে তারা রাজি হয়েছে, হ্যাঁ ঠিক আছে রেফারেন্ডাম হোক। কিন্তু তারা কিন্তু অনেক এই যে প্রস্তাবগুলোতে, যে জুলাই চার্টারের অনেক প্রস্তাবে তারা কিন্তু আপত্তি দিয়ে হ্যাঁ। রেখেছে। এখন সরকার সেই আপত্তির কথা কিন্তু শোনেনি। এই আপত্তি সমেতই তারা কিন্তু সরকার মানে জনগণের সামনে প্রস্তাব রেখেছে। সেটা নিয়ে বিএনপির বড় ধরনের আপত্তি আছে। এখন দেখেন, বিএনপি নীতিগতভাবে রাজি হয়নি। তার কারণ হচ্ছে, দেখেন, তারা বলছে যে একটা অনির্বাচিত সরকার তারা মনে করছে, এবং যাদের জনসমর্থন প্রশ্নবিদ্ধ, মানে আপনি বলতে পারেন যে তারা জামাতকে মিন করছে আসলে, যে তারা আসলে ব্যালটে কতটুকু আ সাফল্য দেখাতে পারবে সেটা নিয়ে কিন্তু বিএনপির যথেষ্ট সন্দেহ আছে, অনেকের সন্দেহ আছে। তারা বলছে যে এইরকম একটা অনির্বাচিত সরকার এবং যাদের জনসমর্থন প্রশ্ন মানে কতটা আছে সেটা প্রশ্নবিদ্ধ, তারা এই জুলাই মানে আন্দোলনের ইমোশনকে কাজে লাগিয়ে তারা এই মানে ভবিষ্যতের বিএনপি সরকারের কর্তৃত্ব খর্ব করতে চাইছে এই ধরনের মানে একটা চার্টার দিয়ে। সেটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না। তাহলে এখন তাহলে শাকিল, আরেকটি হ্যাঁ বিষয় বলুন। হচ্ছে যে আরেকটি বিষয় দেখেন, সেটা হচ্ছে যে বিএনপির মনে একটা ভয় আছে যে রাস্তায় গণ আন্দোলন করে যে সরকারের তৈরি হয়েছে, রাস্তায় গণ আন্দোলন করে একটা সরকারকে ফেলে দিয়ে যে সরকার তৈরি হয়েছে, তাদের অগ্রাধিকারকে যদি এন্ডোর্স করা হয় তাহলে তো ভবিষ্যতের সরকারের জন্য এটা ভালো নাও হতে পারে। কারণ আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ করা যেকোনো সরকারের জন্য মানে খুবই অসুবিধার ব্যাপার, এবং এটা যদি তারা এন্ডোর্স করে তাহলে ভবিষ্যতে হয়তো এই ধরনের গণ আন্দোলনকে একটা লেজিটিমেসি দেয়া হবে। সুতরাং সেই কারণেও তারা কিন্তু এদিকে যাচ্ছে না। তাদের কথা হচ্ছে যে যা পরিবর্তন হতে হবে, সংস্কার হতে হবে সেটা পার্লামেন্টের ভেতরে হতে হবে এবং সেটা নির্বাচনের পরে। তাহলে যদি সেটাই হয় শাকিল, যেটা ধারণা করা হচ্ছে, আপনি যেটা বলছিলেন যে নির্বাচন যদি মোটামুটি ঠিকমতো হয়, তাহলে বিএনপি সম্ভবত ক্ষমতায় আসবে। তো সেটা যদি হয়, তাহলে এই সংস্কার প্রস্তাবের কোনো মূল্য কি থাকবে? তারা ক্ষমতায় এলে এই সংস্কার প্রস্তাব যেগুলো জুলাই চার্টারে করা হয়েছে, সেগুলোকে তারা কতটা গুরুত্ব দেবেন? না দেখেন, জুলাই চার্টারের যদি ধরুন বিএনপি বিপক্ষে যায় এবং জুলাই চার্টারের যদি এটা রিজেক্টেড হয়,
তাহলে তো একটা বড় প্রশ্ন দেখা দেবে যে কি একটা বড় অনিশ্চয়তা হবে কিন্তু যে সংস্কার এখন বিএনপি যদি একটা বড় আ আপনার মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে তাহলে এই জুলাই চার্টার যদি মানুষ প্রত্যাখ্যান করে গণভোটে তাহলে কি হবে? একটা বড় অনিশ্চয়তা তৈরি হবে। কোনো ডাউট নেই সে ব্যাপারে। তখন কি হবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে আরেকটা বিষয়। সেটা হচ্ছে দেখেন এই জুলাই চার্টার কিন্তু বিএনপি পছন্দ করছে না ঠিকই। হয়তো তারা চুপচাপ থাকবে। তারা সরাসরি হয়তো এর বিপক্ষে কথা বলবে না তাদের ইলেকশন কোম্পানি। তারা হয়তো আমি ধরে নিচ্ছি তারা হয়তো এক ধরনের আ মানে সাইলেন্ট থাকবে। হ্যাঁ? যে মানুষের হাতে ছেড়ে দেবে যে তারা যেখানে দেয় দেবে। তারা হয়তো এটার পক্ষেও কথা বলবে না, বিপক্ষেও কথা বলবে না। কিন্তু দেখেন এই জুলাই চার্টার কারা চায়? এই সরকার, এই ডক্টর ইউনূসের সরকার ভীষণভাবে চায়। তারা মনে করছে এটা তাদের একটা বড় লেগাসি হবে হুম। আরকি এটাকে করা। যে যদি তারা এটাকে পাস করাতে পারে এবং একটা ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ আসে সরকার ব্যবস্থায় এবং সরকারের অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে একটা বড় চেঞ্জ আসে সেটা তাদের একটা বড় লেগাসি। সুতরাং তারা বিশেষভাবে এটা চাইছে এবং বিএনপি যেহেতু তারা ধরেই নিচ্ছে বিএনপি এর পক্ষে কোনো ক্যাম্পেইন হয়তো করবে না, সেজন্য গভর্নমেন্ট কিন্তু নিজেই এর পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে। যেটা নিয়ে বিতর্ক হচ্ছে যে একটা সরকার কি কোনো একটা পক্ষ নিয়ে হতে ক্যাম্পেইন পারে করতে কিনা? পারে? হ্যাঁ। কিন্তু জেনে শুনে এই বিতর্ক হতে পারে জেনেও কিন্তু তারা সরাসরি এখন এর পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারের যারা বড় ব্যাকার ধরেন পশ্চিমা দেশগুলো, তারা কিন্তু এই চায় এটা একটা সংস্কার হোক। সুতরাং বড়, বড় মানে ধরেন এই এ এ এবং যারা জুলাই আন্দোলনের যারা মানে সাথে বিশেষভাবে জড়িত সিম্বল যে এনসিপি তারা চায় যে অবশ্যই এটা হোক। সুতরাং অনেকগুলো পার্টি আছে, অনেক স্টেক হোল্ডার আছে এটার পেছনে। সুতরাং এইটাকে একেবারে ইগনোর করা এবং এটার বিপক্ষে ক্যাম্পেইন করা বিএনপির জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যেতে পারে এবং সেজন্য কিন্তু একটা মিক্সড সিগনাল আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি যে আজকে আপনার সাথে যখন কথা বলছি তখন কিন্তু নজরুল ইসলাম খান, বিএনপির আরেকজন বড় নেতা, তিনি একটা অনুষ্ঠানে বলেছেন, "হ্যাঁ, আমরা এর পক্ষে কথা বলব। এই জুলাই মানে সনদের পক্ষে আমরা ভোট দেব।" এই ধরনের কথা তিনি বলেছেন। তার মানে একটা মিক্সড সিগনাল। মানে বিএনপি বুঝতে পারছে তারা যদি এটার পুরোপুরি বিপক্ষে চলে যায় তাহলে অনেকগুলো ক্ষমতাসীন স্টেক হোল্ডারের মুখোমুখি তাদেরকে হতে পারে এবং সেক্ষেত্রে নির্বাচন নিয়ে কোনো একটা অনিশ্চয়তা তৈরি হয় কিনা সেই ভয়ও কিন্তু বিএনপির ভেতরে আছে, অনেকের ভেতরেই আছে। সুতরাং আমরা আ হয়তো দেখব যে তারা সরাসরি এর পক্ষে ক্যাম্পেইন না করলেও আ তারা হয়তো সাইলেন্ট থাকবে। কিন্তু ধরুন গণভোটে এই সংস্কার প্রস্তাব যদি প্রত্যাখ্যাত হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির উপর তার কি প্রভাব পড়বে? দেখুন একটা বিশাল প্রভাব। এটা একটা বড় ধরনের ইমপ্যাক্ট হবে। কারণ কি জানেন তো? যদি দেখা যায় যে মানুষ এই গণভোটে জুলাই চার্টার প্রত্যাখ্যাত হইল এবং বড় মার্জিনে প্রত্যাখ্যাত হলো। তাহলে কিন্তু ধরুন এই যে ২০২৪ এর জুলাই আগস্টের যে আন্দোলন এবং শেখ হাসিনা সরকারের পতন, এইটার যে ফান্ডামেন্টাল বেসিস, হ্যাঁ? যে আমরা মানে মানুষ চেঞ্জ চায়, হ্যাঁ? মানুষ সংস্কার চায়। মানুষ আর একই ধরনের মানে রাজনৈতিক পুরনো ব্যবস্থা চায় না। রাজনৈতিক ধারা। হ্যাঁ। এই যে বেসিক যে ফিলোসফি, হ্যাঁ? বেসিক যে কনসেপ্ট, এটা কিন্তু তখন প্রশ্নবিদ্ধ হবে। এবং আপনি জানেন যে আওয়ামী লীগ সবসময় বলছে, শেখ হাসিনা সবসময় বলছে যে এই যে আন্দোলন হয়েছে এটা আসলে জনগণের সাথে এর কোনো সম্পৃক্ত নেই। এটা কিছু স্বার্থান্বেষী মহল অনেকের আ মানে মদতে এটা হয়েছে। এই ধরনের দাবি তারা করে কিন্তু এবং সেটা কিন্তু তখন প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে আওয়ামী লীগ আবার ভাবে। এবং এটা একটা বড় ধরনের সমস্যা হবে। বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করবে এনসিপির সাথে যারা জড়িত তাদের বড় ধরনের একটা অনিশ্চয়তা তৈরি হবে। তাদের ভবিষ্যৎ কি হবে, রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এবং আমার ধারণা আ যে একটা কনফ্লিক্ট মানে তারপরে এটা নিয়ে এবং একটা ক্যাম্পেইন শুরু হবে কিন্তু জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে বা অন্যান্য অনেকের পক্ষ থেকে যে আ মানে বিএনপি একটা সুযোগ সন্ধানী দল, অপরচুনিস্ট পার্টি। তারা এই আন্দোলনে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। কিন্তু তারা এই জুলাই আন্দোলনের যে বেসিক ফিলোসফি বা বেসিক কনসেপ্ট যেটা স্পিরিট সেটাকেই তারা মানে না। তারা একই ধরনের সরকার চায়, একই মানে স্ট্যাটাস quo চায়। এই ধরনের ক্যাম্পেইন শুরু হবে। সুতরাং আমি মনে করি যে একটা বড় ধরনের প্রভাব পড়বে বাংলাদেশের রাজনীতিতে
যদি এই গণভোটে এই জুলাই চার্টার প্রত্যাখ্যাত হয়? দেখা যাক নির্বাচনের আগে আগামী কয়েক সপ্তাহ নির্বাচনী প্রচারণায় বিএনপি এই গণভোটকে কতখানি গুরুত্ব দেয় এবং তার ফলাফল শেষ পর্যন্ত কি হয়। আজকে আলোচনা এ পর্যন্তই। আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমাদের আলোচনা, বিশ্লেষণ, বক্তব্য আপনাদের ভালো লাগলে, পছন্দ হলে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করব পরবর্তী আলোচনায় আবার আপনাদের সঙ্গ পাবো। আজকে বাই বাই। বাই বাই।